নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু মীন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া। যদিও ভিডিওটা অনেক দেরিতে আমি ছাড়তে পারলাম, এই কারণে বিশেষ করে আমার চ্যানেলটা একদম নতুন, তো সদ্য গঠিত চ্যানেল, তো সবগুলো ভিডিও ছাড়তে গিয়ে দেরি হয়ে গেল। জানুয়ারি মাস থেকে আপনারা যথাসময়ে সব কিছু পেয়ে যাবেন। তো যদি আপনাদের মীন রাশির জাতক জাতিকা কেউ হন, অবশ্যই ভিডিওটি দেখবেন। আমার আলোচনা কোনো ফুলিয়ে ফাঁপিয়ে নয়, আপনাকে কোনো স্বপ্ন দেখাবো, অবাস্তবটাকে একদম তুলে ধরবো তা নয়। বাস্তব যেটা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা নিয়েই আলোচনা হবে। যাই হোক, কালপুরুষ চক্র আঁকা আছে, তার এখানে এক লিখে রেখেছি। এটা হচ্ছে কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর, 12তম ঘর, সেটি হচ্ছে মীন রাশির ঘর। এবং এই রাশিতে এক লেখা আছে, অর্থাৎ মীন রাশি নিয়ে মূলত আলোচনা। যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে ফলো করুন। আজ নয় কাল আপনার কাজে লাগবে। অর্থাৎ হয়তো ডিসেম্বরের শেষ মুহূর্তে আমি ভিডিওটি করছি, কিন্তু জানুয়ারিতে যখন আসবে তখন যদি আপনি মীন রাশির জাতক হন, আপনি যখন প্রথম পেয়ে যাবেন, আপনি কিন্তু মনের দিক থেকে তৈরি থাকতে পারবেন যে কিভাবে আপনি মাসটিকে অতিবাহিত করবেন। প্রত্যেক মাসে আমি কিন্তু যথারীতি একটা মাসিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরব এবং অন্যান্য প্রতিকার বিষয়ক যেটা তুলে ধরা উচিত সেগুলোও তুলে ধরব। তো প্রতিকারগুলো বিভিন্ন রকম হয়। এখানে আমি প্রণাম মন্ত্রের মাধ্যমে কিছু প্রতিকার বলছি। আমি কিন্তু পরে কবজ, বিভিন্ন দেবদেবী অধিদেবীর কবজ আপনাদের সামনে নিয়ে আসব, যেটা আপনি পাঠ করলে বা শ্রবণ করলে আপনার এই যে গোচর ভিত্তিক যে গ্রহগুলো খারাপ ফল দিচ্ছে, সেখান থেকে আপনি অনেকটা উপকৃত হবেন। যাই হোক, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। একটু সংক্ষেপে একদম গ্রহাবস্থানটা বর্ণনা করে নিই এবং তারপর আমি মূল আলোচনায় ঢুকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সমস্যাটা কোথায় বা আপনি কি ধরনের প্রফিট পেতে চলেছেন। এবং শেষে সমস্যার প্রতিকারগুলোও আমি বলে দিই। আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন, আপনাদের অনুরোধ করব, আমারও সদ্য গঠিত চ্যানেল, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আমি উৎসাহ বোধ করব। আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। যাই হোক, কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর সেটা হচ্ছে মীন রাশির ঘর। এখানে আমি এক লিখে রেখেছি, কারণ মীন রাশি নিয়েই আলোচনা। এখানে 1 নম্বর ঘরে রাহু বসে আছেন এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি তৃতীয় অর্থাৎ বৃষে বসে আছেন। দ্বিতীয়ের অধিপতি মেষ রাশির অধিপতি মঙ্গল পঞ্চমে নিচস্থ। তৃতীয়ের অধিপতি শুক্র একাদশে, তৃতীয় বৃহস্পতি বসে আছেন। চতুর্থ অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধ, তিনি নবমে বসে গেছেন বৃশ্চিকে। পঞ্চমে মঙ্গল নিচস্থ এবং 7ই ডিসেম্বর তিনি বক্রী হয়েছেন। ষষ্ঠের অধিপতি রবি, তিনি দশমে 15 তারিখের পর, ডিসেম্বরের 15 তারিখের পর দশমে চলে গেছেন। পুরো ডিসেম্বর মাসটা থাকছেন এবং জানুয়ারির 15 তারিখ পর্যন্ত থাকছেন। সপ্তমে কেতু বসে আছেন। সপ্তম অধিপতি অর্থাৎ কন্যা রাশির অধিপতি বুধ, তিনি কিন্তু নবমে। অষ্টমের অধিপতি শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র একাদশে। নবমে বুধ বসে আছেন। নবমের অধিপতি মঙ্গল, তিনি পঞ্চমে নিচস্থ, 7 তারিখ বক্রী হয়েছেন। দশমে রবি বসে আছেন 15 তারিখের পর থেকে, ডিসেম্বরের 15-এর পর থেকে, এবং দশমের অধিপতি বৃহস্পতি তৃতীয় বসে গেছেন। একাদশে শুক্র, একাদশের অধিপতি শনি দ্বাদশে চলে গেছেন। সুতরাং কুম্ভ রাশিতে শনি আর শুক্র মকর রাশিতে বসে আছেন। এই হচ্ছে সংক্ষেপে গ্রহাবস্থান। এবার আপনি ফোকাস রাখুন বোর্ডের উপর। আমি কিন্তু বিষয়টা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ যেটুকু মানব জীবনে প্রয়োজন সেই বিষয়ের উপর আলোকপাত করছি। যাই হোক, 1 নম্বর ঘর থেকে আমরা শরীর বিবেচনা করি, তনুস্থল, তনু মানে শরীর। সেখানে কিন্তু রাহু বসে আছেন। রাহু বসে থাকার সুবাদে এবং তার অধিপতি তৃতীয় জায়গাটা খুব একটা ভালো নয়। একে তো রাশি শুক্রের, বৃহস্পতির সাথে শুক্রের সম্পর্ক খুব একটা ভালো নেই, তাতেও ঘর তৃতীয়। সুতরাং আপনার ইমিউনিটির প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। এবং অন্য কারণও আছে, আপনাকে বলবো যে আপনি হঠকারিতা বর্জন করুন। কারণ আমরা শরীর এবং মন মানসিকতা নিয়ে যেখানে আলোচনা করছি, হঠকারিতা বর্জন করবেন। রাহু বসে আছেন, আপনাকে একটু হঠকারিতার লাইনে নিয়ে চলে যাবে, যাতে কিন্তু আপনি অপমান অপদস্থ হয়ে যেতে পারেন, কারণ আপনার বৃহস্পতি তৃতীয় চলে গেছে।
সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। ইমিউনিটির অভাব ঘটবে, পেট সংক্রান্ত কিছু সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে, সেই জায়গায় খুব সাবধান থাকা বাঞ্ছনীয়। যাই হোক, শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে কিন্তু ডিসেম্বর মাসের বাকি কয়েকটা দিন অবশ্যই সচেতন থাকতে হবে। দ্বিতীয় থেকে আমরা ধন সম্পদ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করি। দ্বিতীয় অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল, তিনি কিন্তু পঞ্চমে নিচস্থ এবং বক্রী হওয়ার সুবাদে মীন রাশির জাতকদের কিন্তু সঞ্চয় যোগ খুব একটা দেখাচ্ছে না। ডিসেম্বর মাসে সঞ্চয়ে ঘাটতি দেখা যাবে। সঞ্চয় ঘাটতি বলতে আপনি উপার্জন করবেন বাট খরচ হয়ে যাবে, সঞ্চয় আপনি করতে পারবেন না, এমনকি ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকছে। যাই হোক, সেটা পরের বিষয়ে আলোচনা করছি। তো সঞ্চয় খুব একটা দেখাচ্ছে না, সুতরাং আপনাকে আমি পরামর্শ দিতে চাই সঞ্চয়ের দিকে আপনি মনোযোগী হন। হ্যাঁ, 100 পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। যদি 100% চেষ্টা করেন 10% হলেও পারবেন, কারণ কর্মযুক্ত ভাগ্য সমান ফল। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই কিছুটা সঞ্চয় করতে পারবেন। তৃতীয় জায়গা যোগাযোগ, পরাক্রম, ভ্রাতা ইত্যাদি বোঝায়। সেক্ষেত্রে বলবো যে আপনার ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বিশেষ করে বড় ভাইও থাকলে তো কথাই নেই, তার সাথে অবশ্যই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যে কোনো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বৃহস্পতি বসে আছেন, শুভ গ্রহ, যোগাযোগ ভালো তৈরি হবে নিশ্চিত এটা। কিন্তু যেহেতু আপনার রাশিতে বসে আছেন রাহু, তিনি কিন্তু আপনাকে ডিসমাইন্ড করবেন, বিবিধ খারাপ লাইনে নিয়ে যাবার চেষ্টা করবে। সেক্ষেত্রে সাবধান। যোগাযোগের ক্ষেত্রটাকে আপনাকে মার্কিং করে বুঝে নিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, না হলে ভুল জায়গায় আপনি কিন্তু পা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সাবধান। পরাক্রমতা অতিরিক্ত দেখাতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বলবো মেপে ঝুঁকে কথা বলা আপনার ক্ষেত্রে বাঞ্ছনীয়। মীন রাশির জাতকদের বিশেষ করে খুব সাবধান হওয়া উচিত। চতুর্থ, সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদি আমরা ওখান থেকে আলোচনা করি। তার অধিপতি কিন্তু নবমে বৃশ্চিক রাশিতে বসে গেছেন। সুতরাং দেখা যাচ্ছে যে চতুর্থ সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদির কারক গ্রহ আপনার ভাগ্যস্থলে বসে গেছেন। অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনি কিন্তু গৃহযোগ থাকছে, পারিবারিক যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা আপনার থাকবে, সেটাও দেখাচ্ছে ভালো। যানবাহন কেনা হতে পারে, একটা সম্ভাবনা আছে বাহন কেনার, সেটা হবে। তবে মঙ্গলের একটা দ্বাদশ দৃষ্টি চতুর্থে থাকার সুবাদে যখন আপনি যানবাহন কিনুন বা নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বা কোনো ঘর কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে বলবো কাগজপত্রগুলো একটু চোখ বুলিয়ে নেবেন ভালো করে। বারংবার যে কোনো জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা, কারণ মঙ্গল নিচস্থ, তার উপর বক্রী হয়ে যাচ্ছেন। সুতরাং এই ভুলগুলো আপনার ঘটতে পারে। তবে ক্রয় যোগ আছে, ক্রয়ের মধ্যে বিভ্রমেরও যোগ দেখা যাচ্ছে। তো আগে থেকে আমাদের কাজ হচ্ছে আপনাদের সচেতন করা, সচেতন করে দিচ্ছি। মায়ের শরীর খুব একটা খারাপ যাবে না। হ্যাঁ, যারা বয়স্কা একদম মহিলা আছেন আর তাদের ক্ষেত্র আলাদা, কিন্তু খুব একটা শরীর খারাপ মায়ের যাওয়ার কথা নয়। যেহেতু চতুর্থের অধিপতি তিনি নবমে বসে গেছেন, কোনো অসুবিধা নেই। যদিও নবমপতি তিনি নিচস্থ অবস্থায় আছেন, সেক্ষেত্রে বলবো যে নবমপতির তুলনায় নবমপতির মানে মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু চতুর্থের উপর থাকছে। কিঞ্চিত সামান্য মায়ের শরীর এদিক ওদিক হলেও খুব একটা ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা দেখছি না। পঞ্চম স্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমরা শিক্ষা, প্রেম, সন্তান বিবেচনা করে থাকি। পঞ্চমে মঙ্গল নিচস্থ এবং 7ই ডিসেম্বর বক্রী হওয়ার সুবাদে মীন রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী আছেন, আপনারা কিন্তু আশানুরূপ ফল পাবেন না। রেজাল্ট খারাপ হতে পারে। আপনি যদি কোথাও ভর্তির জন্য যাচ্ছেন, সেখানেও সমস্যা। আপনি আপনার প্রিয় সাবজেক্ট নাও পেতে পারেন। আপনাকে কিন্তু একাগ্রতা বৃদ্ধি করতে হবে, মন মানসিকতা স্থির করতে হবে, পড়াশোনার দিকে ফোকাস রাখতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু পারবেন। অন্যথায় কিন্তু আপনি পারবেন না, আপনাকে পিছিয়ে পড়তে হবে। প্রেমের ক্ষেত্রে প্রচুর সমস্যা দেখা যাচ্ছে, কারণ রাশিতে রাহু, অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানে রাহু বসে আছে, আর আপনার পার্টনারের জায়গায় মঙ্গল নিচস্থ বক্রী হওয়ার সুবাদে উভয় পক্ষের মধ্যে সমস্যা তৈরি হবে, কেউ কম নয়।
আপনার পার্টনারও আপনাকে বুঝবে না, আপনিও আপনার পার্টনারকে বুঝবেন না, সমস্যা আপনাদের মধ্যে প্রচণ্ড তৈরি হবে। যদিও পঞ্চম স্থল লক্ষ্মী স্থল বলা হয়, কোন খুব ভালো জায়গা, কিন্তু মঙ্গল থাকার সুবাদে, নিচস্থ এবং বক্রী হওয়ার সুবাদে আপনাদের মধ্যে বনিবনার প্রচণ্ড অভাব ঘটবে, ঝগড়াঝাটি পর্যায়ে তো হতে পারে, এমনকি আপনাদের মধ্যে বিচ্ছেদও হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকাদের কথা বলছি। সুতরাং আপনাকে সংযত থাকতে হবে এবং আপনার পার্টনারকে বুঝিয়ে সংযত রাখার চেষ্টা করতে হবে। আর যারা সন্তান নিতে চাইছেন একটু এড়িয়ে যান, সময়টা যাক, এই সময়টা না নেওয়াই ভালো, সন্তান না নেওয়া ভালো। যাই হোক, এটা ছিল পঞ্চম ঘরের আলোচনা। ষষ্ঠ ঘর থেকে আমরা রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি বিবেচনা করে থাকি। যার অধিপতি রবি, তিনি কিন্তু দশমে বসছেন এবং বৃহস্পতির রাশিতে বসছেন, ভালো জায়গায়, খুব একটা খারাপ নয়। আপনার শত্রু দমন করার একটা যোগ দেখা যাচ্ছে। সরকারি যারা কাজকর্ম করেন সেখানে শত্রুতা তৈরি হলেও আপনি কিন্তু সেটাকে দমন করতে পারবেন আপনার দক্ষতার জন্য, আপনার কর্মের দ্বারা আপনি কিন্তু পারবেন। ঋণ খুব একটা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, ষষ্ঠ স্থল থেকে ঋণের কোনো সম্ভাবনা নেই, বাট দ্বিতীয় পতি যেহেতু পঞ্চমে নিচস্থ, মঙ্গলের কারণে কিছুটা ঋণ হতে পারে, রবির কারণে সেরকম কোনো ঋণ হওয়ার নেই। আর রোগ ব্যাধি সেরকম দেখা যাচ্ছে না, তো যা আগে বলছিলাম তাই। সুতরাং ষষ্ঠ ঘর থেকে যা বললাম এরকম একটা ফল পেতে চলেছেন। সপ্তম স্থল ব্যবসা, দাম্পত্য, বিবাহ ইত্যাদি আলোচনা করা হয়। মূলত অনেক কিছু আলোচনা করা হয়, মূলত এগুলো আমরা আলোচনা করে থাকি। এবারে দাম্পত্য ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অসন্তোষ কাজ করবে, অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামীর কাছ থেকে আপনি যা প্রত্যাশা করেন সেটা কিন্তু মনে হবে আপনি পাচ্ছেন না। যদিও তার অধিপতি কিন্তু বুধ নবমে, তিনি ভালো ফল দেওয়ার চেষ্টা করলেও কেতু যেহেতু বসে আছেন, কেতু হচ্ছেন সবসময় অসন্তোষ রাখবে আপনার মনে, যেন আপনার স্ত্রী আপনার সাথে ব্যবহার ঠিক করছে না, স্ত্রীর কাছ থেকে যেটুকু আপনি প্রত্যাশা করেন সেটা পাচ্ছেন না, বা আপনার স্বামীর কাছ থেকে যেটুকু প্রত্যাশা করেন পাচ্ছেন না। সুতরাং একটা অসন্তোষ থাকবে দাম্পত্যের মধ্যে, ছোটোখাটো কলহ হতে পারে। রাহু যেহেতু আপনার রাশিতে বসে আছে, সেক্ষেত্রে বলবো আপনার দ্বারাই কলহটা বেশি হওয়ার সম্ভাবনা, একটু সাবধান। ব্যবসা ক্ষেত্রেও অনুরূপ বলবো যে ব্যবসা কিন্তু আপনার হবে, কারণ ব্যবসাধিপতি যেহেতু ভাগ্যস্থলে গেছেন, ব্যবসা আপনার হবে, কিন্তু যে ব্যবসাটা হবে তাতেও আপনার মন পরিপূর্ণ হবে না। আপনার মনে হবে আরও অনেক বেশি হওয়া উচিত ছিল, যে কোনো কারণে হয়নি, কারণ অসন্তোষ। কেতু বসে আছে মানে প্রতিটা ক্ষেত্রে অসন্তোষ তৈরি করবে। তবে হ্যাঁ, যে মাল ড্যামেজ হয়ে যাবে তা নয়, বিক্রি বাট্টা হবে না তাও নয়, সব কিছু হওয়া সত্ত্বেও আপনার মনের মধ্যে থাকবে মনে হয় আমি ব্যবসাটা ঠিকঠাক করে উঠতে পারলাম না, বা আমার যে প্রফিটটা হওয়ার কথা ছিল সেই প্রফিটটা আমি পেলাম না, বা যে পরিমাণ মাল আমার বিক্রি হওয়ার কথা ছিল, সেল হওয়ার কথা ছিল, ততটা করতে পারলাম না। অনেক কিছু অসন্তোষ আপনার মধ্যে কাজ করবে, কারণ কেতু বসে আছে। এবারে যারা বিবাহ করতে চাইছেন তাদের বলবো একটু পিছিয়ে যান, বেশি সময় নয়, কিছুটা পিছিয়ে যেতে হবে। কারণ আরও বলে রাখি, মীন রাশির জাতকদের 7.5 প্রথম চরণ চলছে, 7.5 প্রথম চরণ চলছে। 7.5 মানে যে কোনো ভয়ঙ্কর তা আমি কাউকে ভয় দেখাচ্ছি না, বাট আপনি যেরকম কর্ম করেছেন শনিদেব কিন্তু সেরকম ফল দান করতে শুরু করেছেন। এবারে বাস্তব ক্ষেত্রে মানব জীবনে দাঁড়িয়ে আমরা যদি বিবেচনা করি, আমরা ম্যাক্সিমাম মানুষ, সবার কথা বলবো না, ভালোর তুলনায় খারাপটা বেশি করে ফেলে থাকি এবং সেটাকে মনে রাখি না, কিন্তু শনিদেব মনে রাখেন। তিনি যখন বিচারে বসছেন, আপনি কি মনে রেখেছেন না রেখেছেন সেটা ব্যাপার নয়, তার মনে আছে, তার পাল্লায় কিন্তু তিনি বিচারটা করছেন। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। আমি শেষে উপায় বলে যাব, আপনারা ভালো করে শুনে নেবেন কি করবেন না করবেন। অষ্টম স্থলের অধিপতি একাদশে এবং 27 তারিখ পর্যন্ত, তারপরে ডিসেম্বরের 27 তারিখের পর শনির ঘরে যাচ্ছেন। সুতরাং এক্ষেত্রে একটা ভালো জিনিস দেখা যাচ্ছে, এখান থেকে পরিবর্তন, মারক ইত্যাদি আমরা বিবেচনা করে থাকি। আপনার মধ্যে একটা শুভ পরিবর্তন যোগ দেখা যাচ্ছে, কারণ একাদশ খুব শুভ জায়গা,
যেহেতু অষ্টমপতি একাদশে, সেহেতু একটা শুভ পরিবর্তন যোগ দেখাচ্ছে। অবশ্যই কিছু পরিবর্তন আপনার মধ্যে আসবে, যেটা আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং ওই জায়গায় বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে। যদিও বৃহস্পতি ভালো ঘরে নেই, ভালো রাশিতে নেই, কিন্তু শুভ গ্রহ হিসেবে একটা পূর্ণ দৃষ্টি রেখেছেন একাদশের উপর। এবারে সেই জায়গায় বলবো কিছু একটা এমন পরিবর্তন আসবে যেখান থেকে আপনার একটা উপার্জনের নতুন কোনো জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে কিছুদিনের মধ্যে আবার তিনি দ্বাদশে চলে যাচ্ছেন 27শে ডিসেম্বরের পর। তো জানুয়ারিতে গিয়ে সেটা আলোচনা করব। যাই হোক, নবম স্থল ভাগ্যস্থল বুধ বসে আছেন। বুধ হচ্ছেন আপনার চতুর্থের অধিপতি এবং সপ্তমের অধিপতি হয়ে ভাগ্যস্থলে বসে গেছেন। আমি বলবো যারা ব্যবসাপাতি করছেন অবশ্যই খারাপ যাবে না, বিক্রিপাটটা ভালো হবে, কিন্তু মনে অসন্তোষ থাকবে। গৃহ সুখ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি সব কিছু বজায় থাকবে। অর্থাৎ আপনি ভাগ্যের সহায়তায় যানবাহন ক্রয়ের যোগ পাবেন, ভাগ্যের সহায়তায় গৃহ ক্রয় বিক্রয়, ফ্ল্যাট কেনা বেচার সুযোগ পাবেন। আপনার ভাগ্যের সহায়তায় আপনি ঘরের যে একটা স্বাচ্ছন্দ্যবোধ সেটা কিন্তু পাবেন। ব্যবসাও শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। অর্থাৎ ভাগ্যের সহায়তা যে পাচ্ছে সে যদি একটু কর্মটাকে করার চেষ্টা করে অবশ্যই অবশ্যই অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। দশম স্থল কর্মস্থল, কর্মস্থলে রবি বসে আছেন। অর্থাৎ 15 ডিসেম্বরের পর রবি চলে গেছেন। আজ পর্যন্ত অনেকটা মাইনাসে চলছিল যারা, তাদের বলবো যারা সরকারি চাকুরিজীবী, সরকারি ক্ষেত্রে কর্ম করেন, সেক্ষেত্রে তাদের একটা ডেভেলপমেন্ট যোগ দেখাচ্ছে। আপনার শ্রীবৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে, আপনার পদের উন্নতি হতে পারে, আপনার বেতনক্রম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এরকম বহুবিধ বিষয় আপনার কিন্তু ঘটার সম্ভাবনা আছে কর্মস্থলে। যারা স্বনিয়োজিত তাদের ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে। সুতরাং আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আমি ভিডিও করছি, শব্দ কম করো। এবারে একাদশে শুক্র বসে আছেন, যিনি তৃতীয় এবং অষ্টমের অধিপতি হয়ে একাদশে। দেখুন, তৃতীয় স্থলও ভালো নয়, অষ্টম স্থলও ভালো নয়, কিন্তু একাদশে শুক্র বসার সুবাদে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি প্রাপ্তির সুবাদে এবং শুক্র তার মিত্র গৃহে বসার সুবাদে শুক্র কিন্তু ভালো ফল দেবেন। শুক্রদেব হচ্ছেন প্রাচুর্যের প্রতীক। অর্থাৎ বৃহস্পতি দেন অর্থ, ধন, সম্পদ ইত্যাদি, কিন্তু সেই অর্থের প্রাচুর্যতা, ধনের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা সেটা কিন্তু শুক্রদেব প্রদান করেন। সুতরাং এক্ষেত্রে বলবো শুক্রদেবের একটা সহায়তা আপনি পাচ্ছেন ডিসেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত। তারপর তিনি দ্বাদশে যাচ্ছেন। কিছু ফল পরিবর্তন অবশ্যই হবে, কিছু ভালো হবে, কিছু মন্দ হবে। জানুয়ারিতে আমি সেটা নিয়ে আসব। এবারে বলি, দ্বাদশ স্থলে শনি বসে আছেন, ব্যয়স্থল ধরা হয় এবং সেখান থেকে আমরা আধ্যাত্মিকতাও বিবেচনা করি। সেক্ষেত্রে শনি বহুদিন পর মার্গী হয়েছেন। অনেক পিছিয়ে পড়া কাজ হয়ে যাবে আপনার, কারণ শনি আনন্দময় গৃহে আছেন। যদিও দ্বাদশে আছেন, কিন্তু আনন্দময় গৃহে থাকার সুবাদে যতদিন তিনি থাকছেন ততদিন ভালো ফল দেবেন। সুতরাং ডিসেম্বর মাস পুরোটা যেহেতু থাকছেন, এবারে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো খারাপ করবেন না শনিদেব। তবে যেহেতু শনির 7.5 চলছে, শনি আপনার এখন বিচারকের আসনে আছেন। অতএব শনিকে সন্তুষ্ট করা একান্ত কর্তব্য, কারণ আপনি ইতিপূর্বে যা করেছেন তার ফল আপনাকে পেতে হবেই। সুতরাং আপনাকে বলবো যে এবার আমি আসি, আপনি কি কি বিষয়ে প্রতিকার গ্রহণ করবেন। প্রথমে আপনাকে বলবো, শনিদেব যেহেতু আপনার দ্বাদশে বসে আছেন এবং শনির 7.5 চলছে, আপনি কাজ করবেন, শনির কবচ পাঠ করুন, শনির স্তোত্র পাঠ করুন, আর শনিদেবের জন্য হনুমান চালিসা পাঠ করুন। তাতে কিন্তু অনেকটা উপকৃত হবেন। মঙ্গলকে আগে ঠিক করুন। আপনার সঞ্চয়, ধন, সম্পদের অধিপতি হয়ে পঞ্চমে নিচস্থ অবস্থায় বসে দুটো ঘরকে একদম নষ্ট করে দিয়েছেন এবং ভাগ্যস্থলের অধিপতি অনেকগুলো খারাপ করছেন। মঙ্গলকে আপনাকে ঠিক করতে হবে। মঙ্গলকে যদি আপনি ঠিক করেন অবশ্যই শুভ ফল পাবেন। আর আপনাকে রাহুকে ঠিক করতে হবে। রাহু যেহেতু আপনার রাশিতে বসে আছেন, রাহুকে আপনাকে ঠিক করতে হবে। আর আপনার রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থে, সেক্ষেত্রে বলবো আপনি বৃহস্পতিকে ঠিক করুন। সুতরাং আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কারণ গোচর ভিত্তিক ফলে আপনাকে বলবো না যে আপনি বিশেষ কিছু রত্ন ধারণ করুন,
কারণ গোচর তো অহরহ পরিবর্তনশীল। সেক্ষেত্রে বলবো না, প্রত্যেক দেবদেবতাকে একটু প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন, তাতে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন এবং কিছুটা কাল পেরিয়ে গেলে আপনি আবার ঠিকঠাক পৌঁছে যাবেন ঠিক জায়গায়। যার জন্য আপনি মঙ্গলকে প্রণাম করুন। মঙ্গলকে প্রণাম করবেন এই মন্ত্র বলে, ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম করুন। রাহুকে প্রণাম করুন। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই মন্ত্রটি বলে অবশ্যই আপনি রাহুকে প্রণাম করুন এবং দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। অতি গুরুত্ব সহকারে বৃহস্পতিকে প্রণাম করুন এবং আপনি তার সাথে হনুমান চালিসা পাঠ করুন। রামসীতাকে একটু প্রণাম জানাবেন, হনুমান চালিসা পাঠ করবেন। তাতে দেখবেন যারা সাড়ে সাতিতে ভুগবেন, এই তো শুরু হয়েছে, তারা কিন্তু অনেকটা উপকৃত হবেন। যাই হোক, এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা, মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে, কোনো নির্দিষ্ট জন্ম কুণ্ডলী নিয়ে আলোচনা নয়। সুতরাং এক্ষেত্রে যে আপনি 100% ফল পাবেন তা কিন্তু বলবো না। এক্ষেত্রে কিন্তু গোচর ভিত্তিক ফল একটা আপনি কিন্তু পেতে চলেছেন। তবে সর্বশেষে বলি, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। সুতরাং ভাগ্যের সহায়তা আছে, কর্ম আপনি যেরকম করবেন সেরকমভাবে আপনি ফল লাভ করবেন। এটাই ছিল আজকের আলোচনা। সুতরাং এখানে কোনো স্বপ্ন দেখানো নয়, ফুলিয়ে ফাঁপিয়ে বলা নয়, যেটুকু ঘটার সেটুকু আপনাদের বুঝিয়ে বললাম যে এইরকম একটা ঘটতে চলেছে। আপনি কিন্তু তৈরি থাকুন এটাকে মোকাবিলা করার জন্য। সর্বশেষ বলি, এই চ্যানেলটি একদম নতুন, সদ্য গঠিত। সুতরাং যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি উৎসাহ পাই। পরবর্তীতে কিন্তু আমি ভালো ভালো প্রতিকার নিয়ে আসব, সেগুলো আপনারা পেয়ে যাবেন। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।